নমস্কার, আশা করি ভালো আছেন। আজকে আপনাদেরকে মায়া আম সম্বন্ধে বলতে এসেছি। মায়া 2.0। 2.0 তার কারণ গত বছর আমি অলরেডি মায়া আমের রিভিউ করেছিলাম। আমার গাছে 2, 3, 4টে আম হয়েছিল, কিন্তু এবছর পর্যাপ্ত পরিমাণে আম হয়েছে। তাই জন্য আপনাদেরকে আর একবার আমি দেখাতে আনলাম যে মায়া আমটা কেমন, স্বাদ কেমন, বাণিজ্যিক সম্ভাবনা কতটা। সবকিছু বলবো তার আগে সামান্য একটু ইন্ট্রোডাকশন দিয়ে দেওয়া যাক। যদিও আমার গত বছরের ভিডিওতে আপনারা সমস্ত কিছু জানতে পারবেন মায়া আম সম্বন্ধে, এই ভিডিওর জন্য যারা দেখেননি ওই ভিডিওটা তাদের জন্য সামান্য একটু বলে দিই। ভারতবর্ষের প্রথম হাইব্রিড প্রভাশঙ্কর 1951 সালে রিলিজ করা হয়। আর এই আমটা ইসরায়েলে ডক্টর হ্যানান ওপেনহাইমার 1950 সালে সিলেক্ট করেন। অর্কার্ড থেকে বাগান কিছু জায়গাতে চাষ হয় আম, সেখান থেকে ওপেন পলিনেশনের ফলে এই আমটা তৈরি হয়েছিল বলেই মনে করা হয়, এবং এটা একটা সিলেকশন, ওয়াইল্ড সিলেকশন। তারপর থেকে আজ পর্যন্ত ইসরায়েলের এই আমটা যে জায়গাতেই যাবেন আপনি ইসরায়েলের, সব জায়গাতেই এই আমটা খুঁজে পাবেন। মার্কেটে, সুপার মার্কেটে, সব জায়গাতে এই আমটা আপনি দেখতে পাবেন। মায়া আমটার একটা বিশেষ ক্যারেক্টার হলো ইসরায়েলের যত আম আছে তার মধ্যে সবার প্রথম পাকে মায়া। অ্যাটলিস্ট আমার পশ্চিমবঙ্গে মায়া আমার বাগানের 5 নম্বর আম। 5 নম্বর মানে এর আগে আরো 4টে আম পেকেছে, সেগুলো আপনারা আগের ভিডিওতে দেখেছেন। অর্ক নীলাচল, কেশরী, সারেঙ্গা, এই সমস্ত আম সম্বন্ধে আমি অলরেডি রিভিউ করে দিয়েছি। তো মায়া আমটা আমার বাগানের 5 নম্বর আম। আজকে মে মাসের 12 তারিখ। মায়া আম আমার এখানে পাকা শুরু হয়েছে মে মাসের 1 তারিখ থেকে। যদিও আমি কোস্টাল রিজিয়নে থাকি তাই হয়তো আমার কাছে একটু আগে পাকছে। যারা কোস্টাল রিজিয়ন থেকে একটু দূরে থাকবেন এবং যত দূরে আস্তে আস্তে যাবেন আম পাকার ডেটটা আরো পিছাতে থাকবে। তাই আমার এখানে মায়াকে আর্লি ভ্যারাইটি বললেও ভুল বলা হবে না। এইবারে আসা যাক এর গাছের কিছু কথাতে, গাছের কিছু ইনফরমেশনে। সবার প্রথম আমি বলে দিই, এক্সিলেন্ট বেয়ারার। এক্সিলেন্ট বেয়ারার তার কারণ আমি গত 2 বছর ধরে মায়াকে অবজার্ভ করছি 4-5 বছর, কিন্তু আমি ফল নিচ্ছি 2 বছর ধরে, এবং যেটা দেখলাম আমার সবকটা গাছেই এক্সিলেন্ট বিয়ারিং ক্যাপাসিটি, এত আম ধরে গাছটাতে। যদিও পারফেক্ট ফ্লাওয়ারের পরিমাণ এতে কম, পারফেক্ট ফ্লাওয়ার 8-10% মায়াতে, এবং ফ্রুট ড্রপিংও কিন্তু মায়াতে প্রচুর। যদিও প্রচুর পরিমাণে আম ধরে, আপনারা ক্লিপ দেখতে পাচ্ছেন, একটা একটা গাছে একটা টপ ওয়ার্ক করা গাছ, 5টা 6টা ডাল রয়েছে, তাতে কয়েক হাজার আম ধরেছে। সেখান থেকে ড্রপ করে করে আলটিমেটলি একটা 1.5 বছর থেকে 2 বছরের টপ ওয়ার্ক করা মায়ার গাছে, যে গাছে অন্যান্য আরো ভ্যারাইটি রয়েছে, সেই গাছে মায়া হয়েছে আমার 114টার কাছাকাছি। তাহলে বুঝতে পারছেন বিয়ারিং ক্যাপাসিটি কি এক্সট্রিম লেভেলে, আমাদের আম্রপালির মতো বলা চলে। দ্বিতীয় কথা, রোগ। মায়া রোগ লাগার প্রবণতা কিন্তু অনেকটাই কম। অন্যান্য রোগ, টপ ওয়ার্ক করা গাছ বা অন্য জায়গাতে আমি দেখছি যে তাতে ম্যালফরমেশন হচ্ছে, ডাইব্যাক হচ্ছে, উল্টিং হচ্ছে, অ্যানথ্রাকনোজ হচ্ছে, লিপ উইভিল লাগছে, রোগ পোকা বলতে যা বোঝায় সেগুলো সব হচ্ছে, কিন্তু মায়াতে খুব কম। এর পেছনে একটাই কারণ হতে পারে, যেটা ওপেন পলিনেশনের মাধ্যমে একটা ন্যাচারাল সিলেকশন উনার তৈরি, তাই জন্য হয়তো এতে রোগ পোকার পরিমাণ খুব কম। ভিগোরাসনেসের দিক থেকে বলে দিই, এক্সট্রিমলি ভিগোরাস একটা জাত, এক্সট্রিমলি ভিগোরাস একটা জাত। অন্য সব গাছকে ডমিনেট করে দেবে। আমার মানে যে সমস্ত গাছ টপ ওয়ার্ক করা আছে সমস্ত গাছকে ডমিনেট করে ওপরে চলে গেছে, এতটাই এক্সট্রিম ভিগোরাস গ্রোথের, প্রচুর পরিমাণে ছড়ায়, এবং আপরাইট গ্রোথের কিন্তু সাইড ওয়াইজ গ্রোথের থেকে বেশি হয়। এই ইনফরমেশন গুলো আগের ভিডিওতে আমি দিতে পারিনি গত বছর, তাই এবছর অ্যাড করছি সমস্ত কিছু। পট ফ্রেন্ডলি একটা জাত হলেও এ কিন্তু বেশি জায়গা
আশা করে, অর্থাৎ বেশি বড় জায়গাতে এর ফলন দেওয়ার প্রবণতা বেশি হবে, তবে কিন্তু খুব একটা ভালো কাঙ্ক্ষিত রেজাল্ট এ দেবে না। তার কারণ এর গ্রোথ হ্যাবিট কিন্তু এক্সট্রিমলি হাই, অন্তত আমার কাছে এক্সট্রিমলি ভিগোরাস গ্রোথ হ্যাবিট এ দেখাচ্ছে। তো ট্রেনিং প্রুনিং আবশ্যক মায়া লাগাতে গেলে। পটে করতে পারেন, একটু বড় পটে করতে হবে। জোর কলমের গাছ কিনবেন না, বলে দিলাম এখানে। এইবারে এর ফলের কিছু ক্যারেক্টারে বলে দিই। সবার প্রথম যে ক্যারেক্টারটার জন্য এই ফলটা অ্যাপিলিং হয় সেটা হচ্ছে এর কালার। কালারটা আমি একবার দেখাতে বলবো, এখানে এতক্ষণ ছবি দেখছেন, তাও সামনে থেকে একবার দেখাতে বলবো। দেখুন, উপরে অরেঞ্জ রেড কালার, তলাটা ইয়েলো, অরেঞ্জ রেড কালার, তলাটা ইয়েলো, যে আমি দেখবেন সেই আমি। এগুলো সমস্ত গাছ পাকা মায়া। দেখুন দেখুন, অরেঞ্জ রেড কালার, এইখানটাতে সামান্য একটু মেজেন্টা কালার পাবেন, সামান্য মোটার কাজটাতে ভালো মতো সূর্যালোক পড়লে। আমার এখানে এইরকমই কালার আসছে, একটা ছোট্ট নাক আছে, অনেকটা কিটের মতো দেখতে, কিন্তু গোল, কিটের মতো দেখতে কিন্তু গোল, দেখতে পাচ্ছেন আপনারা মায়া। আরো একটা দেখাইয়াম, যদিও এর শেপের কিন্তু পরিবর্তন, এটা দেখুন আর একটু লম্বাটে টাইপের, এটা আবার রুগনির মতো দেখতে লাগছে। এর কালারটা রুগনির মতো এসছে, আমাদের মুর্শিদাবাদের জাত রুগনি, দেখতে পাচ্ছেন। এগুলো সমস্ত গাছ পাকা। তার প্রমাণ কি? তার প্রমাণ হচ্ছে একা থেকেই খসে পড়ে এই আঠাটা পড়ে। যদি আমি কাটতাম তাহলে কিন্তু একটু উপর থেকে কাটতাম, এই আঠা থাকতো না। তো এগুলো সমস্ত আমার ব্যাগিং করা ছিল, ব্যাগের ভেতর খসে 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 পড়েছে এত আম। আশা করি পশ্চিমবঙ্গের একজনও এত মায়া খাননি যত মায়া আমি এবছর খেয়েছি বা খাচ্ছি। তো ইনফ্যাক্ট বলা চলে ভারতবর্ষ এত মায়া কেউ খাননি বলে, মানে আমার জানা মতে তো কেউ খাননি এত মায়া। এই আমটার অ্যাপিলিং ক্যারেক্টারের মধ্যে সবার প্রথম হচ্ছে এর কালার। যদিও কিছু কিছু জায়গাতে ফুল সান এক্সপোজারে এটা একটু ডিপ পার্পেল কালার আসে এটাতে। তো যদিও সেটা জায়গা সাপেক্ষে নির্ভর করে, ইউভি ইন্ডেক্সের উপর নির্ভর করে, কিন্তু ওভারঅল কালার সব জায়গাতেই ভালো আসছে, অরেঞ্জিস ইয়েলো কালার। 2 নম্বর, এর অ্যাভারেজ ওয়েট আপনারা দেখতে পাচ্ছেন, আমি পাচ্ছি 180 গ্রাম থেকে 240 গ্রাম পর্যন্ত আমার এখানে পাচ্ছি। যদিও মাথায় রাখতে হবে 1.5 বছরের একটা গাছ, আমি ফ্রুট থিনিং করিনি, 114টার কাছাকাছি ফল, তাই এরকম সাইজ হয়েছে। মায়া কিন্তু অনেকটাই বড় হতে পারে, 400-450 গ্রাম পর্যন্ত যেতে পারে, R2E2 মতো হয়ে যেতে পারে, অস্ট্রেলিয়ার যে আম R2E2 তার মতো সাইজ হয়ে যেতে পারে যদি গাছ ম্যাচিওর হয় এবং ফ্রুট থিনিং করা হয়। এইবারে আসা যাক এটার টেস্ট সম্বন্ধে। সবার প্রথম যে জিনিসটা টেস্ট নিয়ে কনসার্নিং সেটা হলো এর অ্যারোমার দিক থেকে আমি এই আমটাকে বিদেশি আমগুলোর 1 থেকে 5-এর মধ্যে, যদি বিদেশি আমগুলোর কথা বলছি, দেশি আম ধরছি না, বিদেশি আমের অ্যারোমার দিক থেকে যদি 1 থেকে 5-এ আমাকে স্কোরিং করতে বলা হয়, 1 থেকে 5-এর মধ্যে কয়েকটা আম সিলেক্ট করতে বলা হয়, তাহলে অবশ্যই এই আমটা তার মধ্যে থাকবে। তার কারণ এই আমের অ্যারোমা এক্সট্রিমলি সুইট, আমি এক্সট্রিমলি সুইট এবং প্রজেকশনটাও কিন্তু অনেকটা স্ট্রং এবং দূর পর্যন্ত যায়। অর্থাৎ একটা ঘরে কিছু মায়া আম রাখলে পুরো ঘর মম করে পাকা আমের গন্ধে। যদিও ম্যাক্সিমাম আমের ক্ষেত্রে সেটা হয় যে অ্যারোমেটিক কম্পাউন্ড, অ্যালিফেটিক কম্পাউন্ডস থাকে, সেগুলো পুরো ঘর ছড়িয়ে যায় আস্তে আস্তে, কিন্তু এটার ক্ষেত্রে প্রজেকশনটা অনেকটাই স্ট্রং প্রজেকশন। তো মেয়েদের পারফিউম আর ছেলেদের পারফিউম জানেন আপনারা, মেয়েদের পারফিউমটা মাইল্ড হয়, অর্থাৎ গন্ধ ভালো হয়, মাইল্ড হয়, প্রজেকশনটা একটু কম থাকে। আর ছেলেদের পারফিউম, ছেলেদের ঘাম বেশি হয়, তো অনেক কারণের জন্য ছেলেদের পারফিউমের প্রজেকশনটা অনেকটা স্ট্রং হয়। তো এটার প্রজেকশনটা স্ট্রং। এইবারে আসা যাক এর টেস্ট রিভিউতে। আপনাদের সামনে আমি একটা ফল কাটবো, তার আগে বলে দিই কিপিং কোয়ালিটি এবং বাণিজ্যিক সম্ভাবনা সম্বন্ধে। কিপিং কোয়ালিটি, এই গাছ পাকা আমগুলো মোটামুটি ঘরে 4 থেকে 5 দিন থাকছে রুম টেম্পারেচারে, তারপরে এই যে দেখুন একটা আম কালো হয়ে গেছে, ব্ল্যাক স্পট হয়ে গেছে। এটা 5 দিনের পুরনো আম, গাছ পাকা 5 দিনের পুরনো আম। এইবারে 2 থেকে 3 দিনের মধ্যে কিন্তু আমের গায়ে কোনো রকম কোনো কালো দাগ আসছে না, সেটা ব্যাকটেরিয়া জনিত হোক বা ফাঙ্গাস জনিত হোক, কোনো আমেই কিন্তু আসছে না। দেখতে পাচ্ছেন একদম ফ্ললেস আম, দেখুন
মায়া দেখতে পাচ্ছেন তো, কোনো কালো দাগ আসছে না। অর্থাৎ যদি হোম কনজামশন, অর্থাৎ বাড়িতে গাছ লাগিয়েছেন বাড়িতেই খাবেন, ব্যবসার কোনো ব্যাপার নেই, তাহলে কিন্তু মায়া গাছ পাকা অবস্থায় 3 থেকে 4 দিন রাখা সম্ভব। ফ্রিজে আম রাখবেন না, অনেকে দেখি ফ্রিজে আম রাখেন, ফ্রিজে আম রাখলে সেই আমের কোনো টেস্টই থাকে না, শুধু একটা মিষ্টি গন্ধ, মানে সবকিছুতেই যা গন্ধ পাবেন, সব আমকে যদি একত্রিত করা হয় একটা মিষ্টি যে গন্ধ হয়, খুব একটা বেশি অ্যারোমা থাকে না, শুধু মিষ্টি একটু থাকে, শুধু সেইটুকুই পাবেন, তার বেশি কিছু পাবেন না। তো মায়ার ক্ষেত্রেও সেটা প্রযোজ্য। ফ্রিজে আম রাখবেন না, কোনো আম ফ্রিজে রাখবেন না। একান্তই প্রচুর আম হয়ে গেছে, খাওয়ার কোনো লোক নেই, ফ্রিজে রেখে রেখে আস্তে আস্তে খাচ্ছেন, বা অন্য ফ্রুট প্রোডাক্ট বানিয়ে খাচ্ছেন, সেটা ঠিক আছে, লস্যি বানাচ্ছেন, অন্য কিছু বানাচ্ছেন, সেগুলো ঠিক আছে, কিন্তু এই টেবিল পারপাসের জন্য একদমই ফ্রিজে রাখবেন না কোনো আম। এটা 3 থেকে 4 দিন। এবার ম্যাচিওর অবস্থায় যদি আমটা তোলা হয় গাছ থেকে, তাহলে কিন্তু 10 থেকে 12 দিন খুব সহজে থাকছে। এবং যদি আপনি অ্যান্টিফাঙ্গাল ট্রিটমেন্ট বা হট ওয়াটার ট্রিটমেন্ট করেন, তাহলে কিন্তু আমটা 15 থেকে 16 দিন পর্যন্ত রাখা সম্ভব। তাই এই আমগুলো সবসময় চেষ্টা করবেন বাড়ির জন্য গাছ পাকা অবস্থাতেই খেতে। বাণিজ্যিক ব্যাপারে যদি কেউ জিজ্ঞেস করেন যে এইটার বাণিজ্যিক বাগান করা সম্ভব কিনা, তাহলে দেখুন, একটা গাছ, দুটো গাছ, 3টে গাছ দেখে বলা সম্ভব নয় যে এটা বাণিজ্যিক ভাবে আপনি লাগিয়ে নিন 2 একর, 5 একর, 10 একর। কিন্তু এইটুকু অন্তত আমি বলতে পারি যে টেস্টের দিক থেকে এবং ধরনের দিক থেকে এই গাছটা কিন্তু বিদেশি আমগুলোর মধ্যে একটা অন্যতম ভালো আম হতে চলেছে, অন্যতম ভালো আম হতে চলেছে। যেহেতু ইসরায়েলের টেম্পারেচার, ক্লাইমেট মোটামুটি ভারতবর্ষ, বাংলাদেশ, শ্রীলঙ্কার ক্লাইমেট মোটামুটি একই, তাই আশা রাখি যেহেতু ইসরায়েলে, সাউথ আফ্রিকাতে, স্পেনে, বিভিন্ন জায়গাতে মায়া বহুল ভাবে চাষ হয়, তাই ভারতবর্ষ মায়া চাষ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এর দুটো হাইলাইটিং ফিচার, এক হাইলাইটিং ফিচার প্রথম হচ্ছে এর টেস্ট অ্যারোমা, সেকেন্ড হাইলাইটিং ফিচার এর বিয়ারিং ক্যাপাসিটি, এবং 3 নম্বর হাইলাইটিং ফিচার এর ডিজিজ রেজিস্টেন্সি। কমার্শিয়াল বাগানের ক্ষেত্রে বাদ সাধবে কি, বাদ সাধবে এর ভিগোরাসনেস, অর্থাৎ আপনাকে কিন্তু রেগুলার ট্রেনিং এবং প্রুনিং করে রাখতে হবে, না হলে গাছ অনেক বড় হয়ে যাবে। আল্ট্রা হাই ডেন্সিটিতে এই গাছটা করা একটু মুশকিল হবে, যদিও ইসরায়েলে করা হয়। আসুন এবারে আর কথা না বাড়িয়ে আমি একটা আম আপনাদের সামনে কাটবো, কেটে আপনাদেরকে দেখাবো, খেয়ে বলবো। কাছে আসো, এই যে একটা মায়া আমি কাটছি আপনাদের জন্য, মায়া কাটলাম, দেখুন, এক্সিলেন্ট, এক্সিলেন্ট বলা চলে। দেখতে পাচ্ছেন মাঝের অংশটা একটু লাইট ইয়েলো, সাইডের অংশটা একটু ডিপ ইয়েলো, অরেঞ্জ কালারের খুব একটা ভাব নেই। আস্তে আস্তে পাল্পটা কিন্তু ডিটোরিয়েট হবে বাইরে থেকে ভেতরের দিকে, অর্থাৎ পাল্প ডিটোরিয়েশনটা সবার প্রথম, অর্থাৎ পাল্পটা ভেঙে যাওয়া, যে শাঁসটা সেটা ভেঙে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়া কিন্তু আঁটির কাছ থেকেই শুরু হয় সব আমের ক্ষেত্রেই। তো এটা একদম ইনট্যাক্ট আছে পারফেক্ট টেস্ট করার জন্য। এইবারে আমি এটার অ্যারোমা, এক্সিলেন্ট, এক্সিলেন্ট অ্যারোমা। ক্ষীরসাপাত এবং ল্যাংড়াকে মেশালে যে অ্যারোমাটা হবে একদম হুবহু সেই অ্যারোমা। 70% ক্ষীরসাপাত, আমি আগের বছরও বলেছি, 70% ক্ষীরসাপাত, 30% অন্যান্য আম মিক্স করলে একদম খুব ভালো একটা জাত অ্যারোমার দিক থেকে এখনো পর্যন্ত। এবারে টেস্ট করব, যদিও গত বছর যারা দেখেছেন তারা জানেন, তাদের কাছে আর কিছু অজানা নেই। আমি আমটাকে কাটছি, একটু টিএসএস মেজার করব, টিএসএস মেজার করার পরে আমি এটাকে খাবো। আঠেরো, 18 থেকে 21-এর রেঞ্জে আমি বারবারই এর টিএসএস পাই। 18 থেকে 21-এর রেঞ্জ, যেটা বুঝতেই পাচ্ছেন যথেষ্ট মিষ্টি একটা ভ্যারাইটি। এবার আমি খাবো। এবছর এত মায়া খাওয়ার পরে আমাকে যদি ডাইরেক্ট কম্পেয়ার করতে বলা হয় যে দেশের কোন আমটার সাথে এটাকে কম্পেয়ার করবেন, তাহলে আমি ডাইরেক্ট কম্পেয়ার করব ক্ষীরসাপাতের সাথে। শুধু একটা জিনিস, ক্ষীরসাপাতে থেকেও কিন্তু এটাতে সুপিরিয়ার। কি সেটা? সেটা হলো 85 to 90%
রাইপনিং এ যদি আপনি মায়া খান তাহলে কিন্তু মায়াতে স্লাইটলি একটা সাওয়ার নোট আছে, স্লাইট সাওয়ার নোট আছে, যেটা এর স্বাদটাকে অনবদ্য করে একদম। বিদেশি আমগুলোর মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট আমার কাছে। এইবারে কাছে আসো একবার দেখাই, এই যে পিল, এই যে পিল দেখতে পাচ্ছেন, মোটামুটি বেঙ্গানাপালি থেকে একটু পাতলা, সারেঙ্গা চম্পার থেকে মোটা, খিরসাপাতের কাছাকাছি, খিরসাপাতের থেকে একটু একটু পাতলা হবে। তো তাই হয়তো কিপিং কোয়ালিটিটা এর একটু কম, যদিও যথেষ্ট ভালো। এইবারে বলে দিই ফাইবার, কিন্তু এই দেখো, দেখিয়ে দিই ফাইবার, দেখুন কিছু ফাইবার রয়েছে, যদিও এই ফাইবারটা কিন্তু একদম খোসার সাথে লেগে থাকে, এবং কিছু ফাইবার রয়েছে সেটা আটির সাথে লেগে থাকে। তো এবার আমি বলে দিই, মুখে মিষ্টতার অনুভূতি কিন্তু 24-25 ব্রিক্সের কাছাকাছি, যেরকম হয় ওয়েদার আজকে 29 ডিগ্রি সেন্টিগ্রেডে রয়েছে কিন্তু ফিলস লাইক 45 ডিগ্রি, ঠিক সেরকম টিএসএস 19 দেখাচ্ছে কিন্তু ফিলস লাইক 24 ডিগ্রি ব্রিক্স। 24 টিএসএস এর মতো মিষ্টি লাগছে, যথেষ্ট মিষ্টি একটা আম। তার সাথে একটা চেরি অন দ্য টপ হলো সামান্য সাওয়ার নোট। তাহলে মিষ্টতাতে একে আমি 10-এর মধ্যে 8.5-9 দিতে পারি। সেকেন্ড, অ্যারোমার দিক থেকে একে আমি 10-এ 8 দিতে পারি। থার্ড, টেক্সচার, গত বছরও বলেছি যদি বেশি পেকে যায় তাহলে পাকা সবেদার যে টেক্সচার, ওই দানা দানা ভাবটা বাদ দিয়ে সবেদাতে যেটা হয় সেটা বাদ দিলে যে টেক্সচারটা হয় সেই রকম টেক্সচার। যদি আমি যেরকম খেললাম, এখন কিন্তু মোটামুটি পাল্পটা ফার্মের দিকেই যাবে, মানে ফার্ম টু সফট, ফার্ম টু সফটের দিকে যাবে। তো ফার্মনেসের দিক থেকে কিন্তু আমি একে 10-এ 8 দিতে বাধ্য, তার কারণ পাল্পটা যথেষ্ট ফার্ম। জুসিনেসের দিক থেকে একে আমি 10-এ 6.5-7 দিতে পারি, জুসি, কিন্তু একদম এক্সট্রিমলি জুসি নয়, মডারেটলি জুসি একটা ভ্যারাইটি। ওভারঅল টেস্ট সেন্সেশনটা বলার আগে এর সুইট অ্যাসিড ব্যালেন্স একে আমি 9 দেবো। সুইট অ্যাসিড ব্যালেন্স 80-85% রাইপনিং এ বা আপ টু 90% রাইপনিং এ যদি আমটা খান, সুইট অ্যাসিড ব্যালেন্সে এই আমটাকে আমি অবশ্যই 10-এ 9 দেবো। এক্সট্রিমলি গুড সুইট অ্যাসিড ব্যালেন্স, এক্সট্রিমলি গুড। যেরকম টক, যেরকম মিষ্টি, সেরকমই একে অপরকে কমপ্লিমেন্ট করছে। সুতরাং মুখে একদম টক ফিল হবে না, কিন্তু স্লাইড আপনি নোট পাবেন, সেটাই এই আমটাকে ইনক্রেডিবলি একটা টেস্টি আম তৈরি করছে। ওভারঅল অর্গানোলেপটিক স্কোরিং আমার কাছে 10-এ 8, 8.5 অবশ্যই, 8, 8.5 অবশ্যই মায়া পাবে। এইবারে আফটার টেস্ট, এই যে এতক্ষণ আম খেলাম, মুখ মিষ্টি হয়ে রয়েছে, এর আফটার টেস্ট কিন্তু ফেড হচ্ছে না, গলার কাছটাতে বেশি মিষ্টি হয়ে রয়েছে, প্যালেট এবং মুখও কিন্তু মিষ্টি হয়ে রয়েছে। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে যেহেতু এর জুসটা একটু কম, তাই এর জুসটা একটু থিকও, মানে মোটা। অন্যান্য আমের যেগুলো রস বেশি হয় সেগুলো একটু জলো হয় বা পাতলা হয়, এটার ক্ষেত্রে কিন্তু রসটা ঠিক, তাই পুরো মুখে লেগে রয়েছে, হাত চটচট করছে, বুঝতেই পারছি যথেষ্ট ঠিক, রসগোল্লার রসের মতো ঠিক এর জুসটা। তাই জন্য মুখে কিন্তু আফটার টেস্ট গলাটা পুরো মিষ্টি হয়ে আছে, মুখটাও পুরো মিষ্টি হয়ে রয়েছে। ওভারঅল আমার কাছে অত্যন্ত পছন্দের একটা আমে এ তালিকা করে নিল এই বছর। 1-10-এর মধ্যে আমার প্রতি বছরই টপ 10 আপডেট হয়। এই বছর এখনো পর্যন্ত যত আম খেয়েছি তার মধ্যে 1-10-এর মধ্যে আমি একে অবশ্যই রাখবো। একটা কথা বলে ভিডিওটা শেষ করব, তাড়াহুড়ো করে মায়া কিনবেন না, এই আমের ভবিষ্যৎ আছে, কিছুদিনের মধ্যে এই আম ছড়াবে, কিছুদিনের মধ্যে ছড়াতে বাধ্য। আমার কথা শুনুন, হিজিবিজি জাত না কিনে একটা একটা ভিডিও রিভিউর জন্য অপেক্ষা করুন, রিভিউ দেখুন, তারপর কিনুন। 1000 টাকা, 1500 টাকা, 800-900 টাকাতে মায়া কিনবেন না, আমের দামটা কমুক, কারণ এর প্রপাগেশন রেটও কিন্তু খুব হাই, খুব সহজে চারা তৈরি করা যায়। তো আপনারা তাড়াহুড়ো না করে অপেক্ষা করুন,
একটু কম দাম হলে তখন কিনুন, আপনারা না কিনলে নার্সারি ম্যানরা কম করতে বাধ্য হবেন। এই আমটা কিন্তু এখানে বহুদিন ধরে রয়েছে, গুজরাটে এই আমটা আজ 10 থেকে 15 বছর আগে থেকে রয়েছে, এটা নতুন একদমই নয়। ভারতবর্ষে এটা ইন্দো ইসরায়েল সেন্টারে এবং পুসাতে এই আমটা 25 বছরের কাছাকাছি রয়েছে, সুতরাং নতুন একদমই নয়, যথেষ্ট পুরনো একটা আম। এটা নিয়ে অনেক প্রপাগেশন চলবে। ভালো থাকুন, আমার একটা একটা ভিডিওর জন্য অপেক্ষা করুন, আমি বলে দেবো আপনাদেরকে কোন আমটা আপনারা সংগ্রহ করবেন, আর যে আমটার ভিডিও আমি করব, রিভিউ আমি করব, জেনে রাখবেন সেই আমটা সংগ্রহে রাখার মতো একটা জাত। ভালো থাকবেন, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আরো একটা ভিডিও নিয়ে। এবং যদি এখনো পর্যন্ত কেউ গত বছরের মায়ের ভিডিওটা না দেখে থাকেন তাহলে দেখবেন, গত বছরের এই গাছটা দেখতে পেলে তাহলেই বুঝতে পারবেন এই বছরে এই গাছটার গ্রোথ কেমন হয়েছে। নমস্কার, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।